বিনিয়োগের কথা চিন্তা করেন তাহলে আপনার দেখবেন টোটাল যদি আমাদের বিনিয়োগ এই মুহূর্তে হতো 28 বা 28.5% জিডিপি, তার ভিতরে একশো সরকারি খাতে ছিল 7 থেকে 8%, সেটা এখন কমে প্রবলি 5% চলে আসবে, কারণ এখন আর অত লোন পাওয়া যাবে না। তো বাকি যেই 28-এর যে বাকিটা আছে 23 থেকে 24%, সেটা কিন্তু বেসরকারি খাত থেকে আসে। বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে যে সমস্যাটা, সেটা কিন্তু সবচেয়ে ভালো করে বোঝাচ্ছেন আমাদের রিয়াজ সাহেব। কারণ এই বিনিয়োগটা বেশিরভাগ আসতেছে প্রাইভেট ব্যাংক থেকে। আবার সবচেয়ে বেশি দোষের শিকার কিন্তু এই প্রাইভেট ব্যাংকগুলো। আমি জানি প্রাইভেট ব্যাংকের পরিচালনা পরিষদে অনেক দোষ আছে, কারণ ব্যাংকের মালিক সাধারণ নিয়মে অন্য দেশে মনে করে আমানতকারী এবং ঋণ গ্রহীতা, আর বাংলাদেশে যারা সামান্য একটু টাকা বিনিয়োগ করছে তারা মনে করে যে আমরা মালিক। এই জিনিসটা তো আমরা বারবার বলতে যে এটা রং চিন্তাধারা। এখন একটা ইনস্টিটিউশন যদি শর্ট টার্ম কম সময়ের জন্য আমানত নিয়ে যদি দীর্ঘ সময়ের জন্য যদি ঋণ নেয়, আর যদি কোনো সময় যদি অর্থনীতি কোনো খাদে পড়ে বা রিসেশনে পড়ে, তখন তো ওই লোকটা ওই ঋণটা সার্ভ করতে পারবে না, তখনই কিন্তু ব্যাংকের সমস্যাটা হয়। তো বাংলাদেশে আর্থিক খাতের দুইটা প্রবলেম। একটা আমি যেটা দেখি, পরিচালনা পরিষদ তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক সহায়তা একটা লুটপাট চালাতে গত 15 বছর। এটাতে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটাতে কোনো সমস্যা নাই। 2 নম্বর হলো যে এই যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়া, যেটা আমাদের একটু আগে আমাদের হাতে মানে সাহেব বলিগুলো যে একদম আইসিইউতে আছে বেসরকারি খাতের বিনিয়োগ। তো এখন যদি বিনিয়োগ আইসিইউতে থাকে, ডেফিনেটলি যে বিনিয়োগকারী সে তো টাকা ফেরত দিতে পারবে। তো একটা হলো ব্যাংকের নিজস্ব অনিয়ম, ব্যাংকের নিজস্ব দুর্নীতি, আর একটা হলো সাধারণ নিয়মে অর্থনীতির যে সমস্যা, সেই সমস্যার কারণে এখন যে ঋণ নিচ্ছে সে এখন ঋণটা পরিশোধ করতে পারছে না। এই সবগুলোর সমন্বয় আসলেই কিন্তু বাংলাদেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় এই মুহূর্তে আছে, যাই বলুন। দ্বিতীয়ত আসি, এখানে অনেক আমরা বলছি এখানে রাজস্ব নীতি নিয়ে কথা বলার জন্য, কিন্তু এমন কোনো নীতি নাই অর্থনৈতিক উন্নয়নের জন্য বা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যেটা আমরা বলে নেই। এটা অত্যন্ত ভালো। এই ধরনের পরিসরে এসব কথা বলার মানেই হইল যে মানুষ নিজেকে নিজে জাগ্রত করতেছে, জনসাধারণকে অবহিত করার চেষ্টা করতেছে। এখন প্রবলেম যেটা বাজেট নিয়ে আমার দর্শনীতি নিয়ে, সেটা হলো বাজেটের কিন্তু একটা নির্দিষ্ট চরিত্র থাকে, যেটা কেঁদে নিয়ে এখানে মেনশন করছে, একটা দর্শন থাকে। দর্শনটা কি, চরিত্রটা কি, এটা আসে থেকে? এটা অনলি আসে যখন একটা দেশে একটা নির্বাচন হয়। সে নির্বাচনে যখন একটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টো দেয়, তখন সে বলে যে যদি আমি নির্বাচনে জয়লাভ করি, তাহলে আগামী 5 বছর বা 4 বছর বা 3 বছর আমি জনগণের জন্য এই কাজগুলো করব, যার ভিতরে অর্থনৈতিক কর্মকাণ্ডরা যোগ হয়। কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং রাজস্ব নীতির মাধ্যমেই কিন্তু আপনি এই যত রকমের বৈষম্য আমরা বলতেছি, এখানে তো খালি 2-1টা বৈষম্যের কথা আমরা বলতেছি। বাংলাদেশে কোন ক্ষেত্রে বৈষম্য নাই? এটা আমরা শিক্ষা খাত ধরেন, বড় লোকের ছেলে হলে ইংরেজি স্কুলে যাচ্ছে। এটা আমরা স্বাস্থ্য খাত ধরেন, বড় লোক হলে বিদেশে চলে যাচ্ছে। এটা আমরা আয়ের বৈষম্য ধরেন, এটা আমরা সম্পদের বৈষম্য ধরেন। আবার এক ভাই বলে গেছে ভূমির বৈষম্য। ঠিক আছে, ভূমির বৈষম্য আদিকাল থেকে যেটা হয়ে আসতেছে, আমরা একদিনে সংস্কার করে ওটা ঠিক করতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের কার্যক্রম বাংলাদেশে প্রতিনিয়তই প্রতিটি ক্ষেত্রে একটা বৈষম্যের সৃষ্টি করছে। এখন ধরুন আমি একটা বৈষম্যের কথা বলি, আমার ছেলে বা আরেকজনের ছেলে, আমারটা বাড়ি দিলাম, লেখাপড়া করলে আমেরিকার স্কুলে, সেখান থেকে শুরু গেছে আমেরিকান এক বিশ্ববিদ্যালয়, সেখানে লেখাপড়া করবে, সে বাংলাদেশে আসছে। আর আমার কথা ধরুন, এখন আমি গ্রামে লেখাপড়া করছি, সেখানে রাস্তাঘাট ছিল না, ফ্লাডের সময় আমরা নদী পড়ে যেতাম বোধ করতে, এবং সেখান থেকে ধরেন এই পর্যন্ত কজন আসতে পারছে।
তো এই যে বৈষম্য, সুযোগের বৈষম্য হলো সবচেয়ে বড় বৈষম্য একটা দেশে। এখন আপনি 10 জনকে জানালেন যে আপনি 100 মিটার দৌড় দেন, একজনকে খাড়া করে দিলেন যে তুই 50 মিটার থেকে শুরু করি, আর বাকিগুলো সব 100 মিটারে, তাহলে অবভিয়াসলি যে 50 মিটার থেকে দৌড়াইবে সে আগে যাবে না ভাই। তো এরকম বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, আয়ের বৈষম্য, সম্পদের বৈষম্য, আল্লাহ দুনিয়াতে যত বৈষম্য আপনার নোট করতে পারেন, সবই বাংলাদেশে দিন দিন বেশি হচ্ছে। তো আমাদেরকে এগুলি অ্যাড্রেস করতে হবে, আমরা তো কমপ্লেন করার কারণ নাই। এখন আমরা কেমন বাজেট চাই আজকে যে ওরা ভাই ভালো বাজেট চাই। এখন কথাটা হলো ভালো বাজেট বলতে কি বোঝায়? ভালো বাজেট বলতে আমি যেটা বুঝি আমার এখান থেকে যে আমরা ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য সহায়তা চাই, অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি চাই, স্থানীয় শিল্পের উৎপাদন বৃদ্ধি চাই, উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যকে আরো প্রতিযোগিতামূলক করতে চাই, দেশের রপ্তানি সামর্থ্য বৃদ্ধি করতে চাই, সার্বিক চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে জোরদার করতে চাই, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে চাই, জীবনযাপনের মান উন্নত করতে চাই, আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন। একটা রাজস্ব নীতি খুব বড় কাজ করে, যেমন ওই যে সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা অবকাঠামোর উন্নয়ন চাই, আমরা মূল্যস্ফীতি সীমিত করতে চাই। এখন মূল্যস্ফীতি গুলা যদি বলি, অনেকে বলছে এখানে এখন মূল্যস্ফীতি তো অনেক কারণে হয়, এবার তো দুটা কারণ, একটা হলো হয় ব্যয়ের ধাক্কা, নয় আপনার সাপ্লাই শর্টেজ। এবং প্রবলেমটা দাঁড়ালো যে আপনাকে শুধু মনিটারি পলিসি দিয়া আপনি কি মূল্যস্ফীতি কমাইতে পারবেন? আপনি কন্ট্রাকশনারি বা সংকুচিত মুদ্রানীতি ফলো করতে গিয়া যদি ধরেন এলসি কমচ্ছে, বাংলাদেশে অলরেডি এই মুহূর্তে শুধু মূলধন ইম্পোর্ট গত বছর সাথে এবছর 25% কমে গেছে। বাট এই যে মূলধনী যন্ত্রপাতিতে কমে গেল, এটা দায়িত্ব জনগণকে বহন করতে হবে আগামী 10 বছর। বিকজ এই মূলধনী যন্ত্রপাতির উপর নির্ভর করে দেশের বিনিয়োগের উপর নির্ভর করে কর্মসংস্থান যদি না হয়, হবে সামাজিক বিশৃঙ্খলা। ওই একটু আগে আভা বলতেছিলেন যে যত শিক্ষিত তত বেশি বেকার। তা আমরা কিন্তু বেকারের কারখানা ভুগতেছি নাকি? উৎপাদন করলে তো ভালো। এখন আমরা বড় বড় ইউনিভার্সিটি দিয়ে শিক্ষাখাতে অনেক টাকা খরচ করতে চাই, তো আমরা তো বেকারের কারখানা করে দিচ্ছি এখানে। তো আমরা চাই যে শিক্ষাখাতে অবশ্যই সামাজিক মানে শিক্ষা, স্বাস্থ্য এগুলিতে আমাদের বরাদ্দ ভালো, কিন্তু কত হলো সেই শিক্ষা ব্যবস্থাটা তো জনগণ যেই শিক্ষা ব্যবস্থা দ্বারা উপকৃত হবে